আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পাঠে আছি আমি রাজ। পড়ছি ড্যান ব্রাউনের মিস্ট্রি থ্রিলার উপন্যাস দ্য ভিঞ্চি কোড এর দ্বিতীয় পর্ব। এখন থেমে থাকা এক্সেলেটরের কাছে এগুতেই ল্যাংডনের মনে হলো ফসে তার পাশে নেই। ল্যাংডন ঘুরে দেখে ফসে একটা লিফটের সামনে দাঁড়িয়ে আছে। আমরা লিফটে যাব। লিফটের দরজাটা খুলতেই ফসে বলল, আমি নিশ্চিত আপনি জানেন গ্যালারিটি পায়ে হেঁটে যাওয়ার জন্য একটু বেশি হয়ে যায়। যদিও ল্যাংডন জানত যে লিফটে মাত্র দোতলা গেলেই ড্যানন উইংস। সে ওখানেই দাঁড়িয়ে রইল। কিছু হয়েছে কি? ফসে দরজায় হাত দিয়ে অধৈর্যের সাথে বলল। ল্যাংডন ক্লান্ত ভঙ্গিতে থেমে থাকা অ্যাক্সিলেটরের দিকে তাকালো। কিছুই হয়নি, সে নিজের সাথে মিথ্যে বলল। লিফটের দিকে পেছন ফিরে রইল সে। ছোটবেলায় ল্যাংডন একটা পরিত্যক্ত কুয়ায় পড়ে গিয়ে পানিতে ডুবে মরতে বসেছিল। সেখানে 1 ঘন্টা আটকে ছিল। তারপর মরে যাওয়ার আগেই তাকে উদ্ধার করা হয়েছিল। এরপর থেকে বদ্ধ কোনো জায়গায় ঢুকলেই তার প্রচণ্ড ভয় করে। লিফট, ভূগর্ভস্থ পথ, স্কোয়াশ কোর্ট, সব জায়গায়। লিফট খুবই নিরাপদ একটা জায়গা, ল্যাংডন ক্রমাগত নিজেকে বলে চলল। অবশ্য এ কথা সে কখনো বিশ্বাস করে না। এটা একটা ছোট্ট লোহার বাক্স, বদ্ধ একটা জায়গায় ঝুলে আছে। বুক ভরে নিঃশ্বাস নিয়ে সে লিফটের ভেতরে প্রবেশ করল। অতি পরিচিত সিট দ্বারা বেশ শীতল একটা অনুভূতি টের পেল সে। 2 তলা, আর 10 সেকেন্ড মাত্র। আপনি এবং মিস্টার সনিয়ে। লিফট চলতে শুরু করলে ফসে বলতে শুরু করল, কখনো কথা বলেননি? ইমেল আদান প্রদান করেননি? আরেকটা অদ্ভুত প্রশ্ন। ল্যাংডন মাথা নাড়ল। না, কখনো না। ফসে মাথাটা দোলাতে লাগলো, যেন এই কথাটা সে মনে মনে ঢুকে নিচ্ছে, কিন্তু কিছুই বলল না। ঠিক সামনের ক্রোম দরজাটার দিকে চেয়ে রইল। লিফটে চলতে শুরু করলে ল্যাংডন অন্য কিছুর দিকে না তাকিয়ে চার দেয়ালের দিকে মনোযোগ দেবার চেষ্টা করে যাচ্ছিল। লিফটের চকচকে দরজার দিকে চেয়ে দেখল সেখানে ক্যাপ্টেনের টাই বাঁধা দৃশ্যটা প্রতিফলিত হচ্ছে। একটা সিলভার ক্রুশ। সেই 13টি কালো অকিক মণির কাজ করা খচিত। ল্যাংডনের কাছে এটা খুবই বিস্ময়কর বলে মনে হলো। সে অবাকই হলো বলা যায়। প্রতিটি ক্রুশ জেমমাতা হিসেবেই পরিচিত। একটা ক্রুশ যাতে রয়েছে 13টি জেম বা পাথর বসানো। একটি খ্রিস্টীয় আদর্শ প্রতীক, যিশু এবং তার 12 জন শিষ্য। যা হোক, ল্যাংডন কোনোভাবেই আশা করেননি যে ফরাসি পুলিশের কোনো ক্যাপ্টেন তার ধর্মকে এরকম খোলাখুলিভাবে প্রচার করবে। তারপরও বলতে হয়, এটা ফ্রান্স। খ্রিস্টান ধর্ম এখানে জন্ম অধিকার হিসেবে খুব একটা স্বীকৃত নয়। এটা ক্রুক্স জেম্মাতা। ফসে আচমকা কথাটা বলল। ল্যাংডন চমকে চেয়ে দেখে ফসের চোখ উপরে। লিফট থেমে গেলে দরজাটা খুলে গেল। ল্যাংডন খুব দ্রুতই ভেতর থেকে বের হয়ে এলো। খোলামেলা বিশাল কোনো স্থানের জন্যে উদগ্রীব ছিল সে। লুভরের বিখ্যাত গ্যালারির উঁচু সিলিংয়ের নিচে এসে হাঁপ ছেড়ে বাঁচল। যে জায়গায় সে এসে পড়ল সেটা আর যাই হোক তার কাছে প্রত্যাশিত ছিল না। বিস্মিত ল্যাংডন থেমে দাঁড়ালো। ফসে তার দিকে তাকিয়ে বলল, মনে হয় মিস্টার ল্যাংডন আপনি কখনো বন্ধ হয়ে যাবার পর লুভর দেখেননি। মনে হয় না দেখেছি, ল্যাংডন ভাবল। অন্যমনস্কতা কাটিয়ে ওঠার চেষ্টা করল। যে লুভর সবসময় আলো ঝলমলে চোখ ধাঁধানো অবস্থায় থাকে, সেই জায়গাটা আজ রাতে কেমন অন্ধকারাচ্ছন্ন দেখাচ্ছে। উপর থেকে সাদা ফ্লাড লাইট জ্বলা সত্ত্বেও একটা ছোট লাল বাতির আভাই বেশি চোখে পড়ছে। লাল আলোর ছটা টাইলসের ফ্লোরে পড়াতে জায়গাটাকে রহস্যময় মনে হচ্ছে। ল্যাংডন অন্ধকারাচ্ছন্ন করিডোরের দিকে তাকিয়ে বুঝতে পারল এই দৃশ্যটা প্রত্যাশা করাই উচিত ছিল তার। বলতে গেলে প্রায় সব প্রধান প্রধান গ্যালারিতেই রাতের বেলায় লাল বাতি জ্বালিয়ে রাখা হয়। বিশেষ বিশেষ জায়গায় এমনভাবে এগুলো রাখা হয় যাতে এইসব নরম আর হালকা আলোতে কর্মচারীরা চলাফেরা করতে পারে। চিত্রকর্মগুলো তার চেয়েও বেশি অন্ধকারে রাখা হয়। কড়া আলোয় ছবিগুলোর ক্ষয় দ্রুত হয় সেজন্যে। আজ রাতে মিউজিয়ামটি খুব বেশি অস্বস্তিকর বলে মনে হচ্ছে। সব জায়গায় দীর্ঘ ছায়া ছড়িয়ে আছে, আর উঁচু উঁচু ছাদগুলো অন্ধকারে খুব বেশি নিচু লাগছে। এদিক দিয়ে আসুন, ফসে বলল। ডান দিকে ঘুরে একাধিক গ্যালারির সংযোগস্থলের দিকে ইঙ্গিত করল সে। ল্যাংডন তাকে অনুসরণ করল।
অন্ধকারে আস্তে আস্তে তার চোখ মানিয়ে নিতে শুরু করেছে। তার মনে হলো চারদিকের তৈলচিত্রগুলি ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে, অনেকটা ছবি তৈরির ডার্করুমে যেভাবে ছবিগুলো আস্তে আস্তে ফুটে ওঠে। সেসব চিত্রকর্মগুলো যেন তাদেরকে চেয়ে চেয়ে দেখছে। সে জাদুঘরের চিরচেনা বাতাসের গন্ধটা টের পেল, একটা শুষ্ক হালকা কার্বনের গন্ধ। শিল্প কারখানার মতো কোল ফিল্টারটা সারাদিনের আগত দর্শনার্থীদের ত্যাগ করা কার্বন ডাই অক্সাইড শুষে নিচ্ছে। দেয়ালের খুব উঁচুতে নিরাপত্তা ক্যামেরাগুলো দৃষ্টির গোচরে এলো, সেগুলো যেন দর্শনার্থীদের কাছে একটা পরিষ্কার বার্তা পৌঁছে দিচ্ছে, আমরা তোমাদের দেখছি, কোনো কিছু স্পর্শ করো না। সবগুলোই কি আসল? ক্যামেরাগুলোর দিকে তাকিয়ে ল্যাংডন জিজ্ঞেস করল। ফসে মাথা নাড়ল। অবশ্যই না। ল্যাংডন একটু অবাক হলো না। এরকম একটা বিশাল জাদুঘরে ভিডিও সার্ভিলেন্স করাটা অসম্ভব ব্যয়বহুল আর অকার্যকর। কয়েক একর গ্যালারিতে নজরদারি করতে হলে শুধুমাত্র ক্যামেরার ছবি মনিটরিং করার জন্যই লুভরের দরকার হবে শত শত টেকনিশিয়ান। বড় বড় জাদুঘরগুলো বর্তমানে কন্টেইনমেন্ট সিকিউরিটি ব্যবহার করে থাকে। চোরদেরকে বাইরে রাখার কথা ভুলে যাও, তাদেরকে ভেতরেই রাখো। অবরুদ্ধ করা মানে কন্টেইনমেন্ট সিস্টেমটা জাদুঘর বন্ধ হবার সাথে সাথে চালু করা হয়। আর এখন যদি কোনো অনুপ্রবেশকারী কোনো একটা শিল্পকর্ম সরিয়ে ফেলে, তবে পুরো গ্যালারিটির বের হবার পথ সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। চোর তখন পুলিশ আসার আগেই জেলখানার গারদের ভেতরে নিজেকে আবিষ্কার করবে। মার্বেল পাথরের করিডোর থেকে মানুষের কণ্ঠস্বরের আওয়াজ প্রতিধ্বনিত হয়ে আসতে লাগলো। শব্দগুলো সম্ভবত ডান দিকের নিচতলার কোনো প্রকোষ্ঠ থেকে আসছে। হলের উপর উজ্জ্বল আলো ছড়িয়ে আছে। এটা কিউরেটরের অফিস, ক্যাপ্টেন বলল। বারান্দা দিয়ে যাবার সময় ল্যাংডন হলওয়ের নিচের দিকে একটু তাকিয়ে দেখল। সনির অভিজাত পড়ার ঘরটা উষ্ণ কাঠের তৈরি, পুরনো তৈলচিত্র আর বড়সড় একটা পুরনো আমলের ডেস্ক, যার উপর 2 ফুট লম্বা বর্ম পরিহিত একটা নাইটের মূর্তি রাখা। ঘরটার ভেতরে কয়েকজন পুলিশ অফিসার ফোনে কথা বলছে, নোট নিচ্ছে। তাদের একজন সনিয়ার ডেস্কে বসে ল্যাপটপে টাইপ করছে। প্রকারান্তরে কিউরেটরের ব্যক্তিগত কক্ষটি ডিসিপিজের আজ রাতের কমান্ড পোস্ট হয়ে উঠেছে। মশে, ফসে ডাক দিলে লোকটা তার দিকে ঘুরে তাকালো। নিনো দোরাগেস পাসো আকো প্রিটেক্স এতেদু। অফিসের সবাই কথাটা বুঝতে পেরে মাথা লাড়ল। ল্যাংডন নো পাস দোরাগেস চিহ্ন সম্বলিত কার্ড হোটেলের ঘরের বাইরে ঝুলিয়ে রাখে। সে ক্যাপ্টেনের কথাটা সারমর্ম বেশ ভালোভাবেই বুঝতে পারল। ফসে আর ল্যাংডনকে কোনো কারণেই যেন বিরক্ত করা না হয়। পুলিশের দলটাকে পেছনে রেখে ফসে ল্যাংডনকে নিয়ে আরও বেশি অন্ধকারাচ্ছন্ন হলের দিকে এগিয়ে গেল। লুভরের সবচাইতে জনপ্রিয় গ্যালারিটা আর মাত্র 30 ফুট দূরে। লা গ্র গ্যালারি, প্রায় এক অন্তহীন দীর্ঘ করিডর, যেখানে রয়েছে লুভরের সবচাইতে মূল্যবান ইতালীয় মাস্টারপিসগুলো। ল্যাংডন এতক্ষণে বুঝে গিয়েছে সনিয়ার মৃতদেহটা এখানেই পড়ে আছে। গ্র্যান্ড গ্যালারির বিখ্যাত কাঠের নকশা করা জমিনটা পোলারয়েড ক্যামেরার অভ্রান্তভাবে ফুটে উঠেছিল। তারা এগোতেই ল্যাংডন দেখতে পেল প্রবেশপথটি বড় একটা লোহার গেট দিয়ে আটকানো আছে, যেন মধ্যযুগের রাজপ্রাসাদগুলো মারাউদ্দিন সৈন্যদের হাত থেকে রক্ষা পাবার জন্য এসব ব্যবহার করছে। কন্টেইনমেন্ট সিকিউরিটি। গেটের সামনে পৌঁছাতেই ফসে বলল। এমনকি অন্ধকারে ওই গেটটা দেখে মনে হলো সেটা একটা ট্যাঙ্কেও আটকে দিতে পারবে। বাইরে থেকে ল্যাংডন লোহার গ্রিলের ভেতর দিয়ে স্বল্প আলোর গ্র্যান্ড গ্যালারিটা দেখতে পেল। আপনার সামনেই মিস্টার ল্যাংডন, ফসে বলল। ল্যাংডন ফিরে দেখল। আমার সামনে? কোথায়? ফসে স্থির হয়ে গ্রিলের নিচে মাটির দিকে তাকিয়ে রইল। ল্যাংডনও নিচে তাকালো। অন্ধকারে সে খেয়াল করেনি গ্রিলটা 2 ফুটের মতো উপরে উঠানো, তাতে করে নিচে কি আছে সেটা পরিষ্কার দেখা যাচ্ছে। এই জায়গাটা এখনো লুভরের নিরাপত্তার বাইরে রয়েছে, ফসে বলল। আমার পুলিশ টেকনিক্যাল সায়েন্টিফিকের দলটি একটু আগেই তাদের তদন্ত শেষ করেছে। সে গ্রিলের দিকে এগিয়ে গেল। প্লিজ নিচ দিয়ে আসুন। ল্যাংডন সেই সরু জায়গাটার দিকে তাকিয়ে বিশাল লোহার গ্রিলটার উপরের দিকে তাকালো। ঠাট্টা করছে তাই না? লোহার গ্রিলের ব্যারিকেডটা মনে হচ্ছে একটা গিলোটিন, অনুপ্রবেশকারীর গলা কাটার জন্য অপেক্ষা করছে। ফসে ফরাসিতে বিড়বিড় করে কিছু বলে ঘড়ির দিকে তাকালো, তারপর হাঁটু গেড়ে গ্রিলের নিচ দিয়ে ঘুরিয়ে ভেতরে চলে গেল।
অন্য প্রান্তে গিয়ে গ্রিলের ভেতর দিয়ে ল্যাংডনের দিকে তাকালো সে। ল্যাংডন একটা দীর্ঘশ্বাস ফেলল। দু হাতের তালু পালিশ করা কাঠের জমিনে রেখে শুয়ে পড়ে নিচ দিয়ে গড়িয়ে ভেতরে ঢুকে গেল। নিচ দিয়ে যাবার সময় তার হেয়ার স্টুইট টাইটা আটকে গেলে ল্যাংডনের মাথাটা একটু পেছনের দিকে টান লাগলো। মাথাটা টুক করে লোহার গ্রিলের সাথে লাগলে ব্যথা পেল সে। খুবই ভালো রবার্ট, সে ভাবল। একটু হোঁচট খেয়ে শেষ পর্যন্ত উঠে দাঁড়ালো। উঠে দাঁড়াতে দাঁড়াতেই ল্যাংডনের এই আশঙ্কা হতে শুরু করলো যে আজকের রাতটা খুব দীর্ঘ হবে। মুরে হিল, অপাসদার নতুন বিশ্ব সদর দফতর এবং কনফারেন্স সেন্টার নিউ ইয়র্ক শহরের 243 ল্যাক্সিংটন এভিনিউতে অবস্থিত। $47 মিলিয়ন বেশি টাকা ব্যয়ে নির্মিত 1,33,000 বর্গফুটের টাওয়ারটা লাল ইট আর ইন্ডিয়ান লাইমস্টোন দিয়ে তৈরি করা হয়েছে। মে অ্যান্ড পিংসার নকশায় করা এই দালানটাতে রয়েছে 100-রও বেশি শোবার ঘর, 6টা ডাইনিং রুম, লাইব্রেরি, বৈঠকখানা, মিটিং রুম এবং অফিস ঘর। তৃতীয়, অষ্টম এবং ষোড়শ তলাগুলো গির্জা হিসেবে ব্যবহৃত হয়। সেগুলো মিলওয়ার্ক এবং মার্বেল দিয়ে সাজানো। 17 তলাটি পুরোপুরি আবাসিক কাজে ব্যবহার করা হয়। পুরুষেরা এই ভবনের ল্যাক্সিংটন এভিনিউর দিকের প্রধান দরজাটা দিয়ে প্রবেশ করে, আর মহিলারা প্রবেশ করে পাশের রাস্তা বরাবর একটা আলাদা দরজা দিয়ে। তাদেরকে এই ভবনের শাব্দিক এবং দৃশ্যগত উভয় দিক থেকে সবসময় পৃথক করে রাখা হয়। আজকের রাতের প্রথম দিকে নিজের অ্যাপার্টমেন্টের পবিত্র আবহাওয়ার মধ্যে বিশপ ম্যানুয়েল আরেঙ্গোসার ছোট্ট একটা ট্রাভেল ব্যাগ গোছগাছ করে ঐতিহ্যবাহী কালো পোশাক পরে তৈরি হয়ে গেলেন। সাধারণত তিনি কোমরে বেগুনি রঙের একটা সিনচোয়ান জড়িয়ে নেন, কিন্তু আজ রাতে তিনি জনসাধারণের মধ্যে যাতায়াত করবেন। তাই ঠিক করলেন কারোর মনোযোগ যাতে আকর্ষিত না হয় যে তিনি একজন বিশপ। শুধুমাত্র অভিজ্ঞ চোখই তার হাতের 14 ক্যারেটের সোনার আংটিটা দেখে তাকে চিনতে পারবে, যাতে রয়েছে পার্পল অ্যামেথিস্ট, বড় একটা হীরা এবং হ্যান্ডটুল মিত্রে ক্রোজিয়ার অ্যাপ্লিক পাথর। ট্রাভেল ব্যাগটা কাঁধে ফেলে তিনি নীরবে একটা প্রার্থনা সেরে নিয়ে নিজের অ্যাপার্টমেন্ট ত্যাগ করলেন। লবিতে তার ড্রাইভার তাকে বিমানবন্দরে নিয়ে যাবার জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছে। এখন রোমের উদ্দেশ্যে পাড়ি দেয়া একটা বাণিজ্যিক বিমানে বসে আরিঙ্গারোসা জানলা দিয়ে ঘন কালো আটলান্টিকের দিকে তাকালেন। সূর্য ইতিমধ্যে উদয় হয়েছে, কিন্তু আরিঙ্গারোসা জানতেন তার নিজের আকাশের তারা উঠে গেছে। আজ রাতে যুদ্ধ জয় হবে, ভাবলেন তিনি। বিস্ময়কর ব্যাপার যে মাত্র 1 মাস আগেও তার সাম্রাজ্য ধ্বংস হবার হুমকিটার বিরুদ্ধে তিনি খুব অসহায় বোধ করছিলেন। অপাসদের প্রেসিডেন্ট জেনারেল হিসেবে বিশপ আরিঙ্গারোসা বিগত 10 বছর ধরে নিজের জীবন ব্যয় করেছেন অপাসদের মাধ্যমে ঈশ্বরের কর্মর বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য। সংস্থাটি 1928 সালে স্প্যানিশ যাজক হোসে মারিয়া এস্ক্রিভা গঠন করেছিলেন। রক্ষণশীল ক্যাথলিক মূল্যবোধে ফিরে যাওয়া আর সেটার পৃষ্ঠপোষকতা করা এবং এর সদস্যদের ঈশ্বরের কর্ম সম্পাদন করার জন্য আত্মত্যাগে উৎসাহ দেবার জন্য কাজ করে সংগঠনটি। ওপাসদের ঐতিহ্যবাহী দর্শনটি ফ্রাঙ্কো শাসনামলের আগে স্পেনের শিকড় প্রথিত ছিল, কিন্তু 1934 সালে হোসে মারিয়া এস্ক্রিভার আধ্যাত্মিক বই দ্য ওয়ে প্রকাশ হওয়ার পর থেকে এস্ক্রিভার বার্তা বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়ে। বর্তমানে দ্য ওয়ের 40 লক্ষেরও বেশি কপি 42টি ভাষায় অনুদিত আছে। ওপাসদায় বিশ্বব্যাপী একটি শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। এর আবাসিক হল, শিক্ষাকেন্দ্র এবং এমনকি বিশ্ববিদ্যালয়সমূহ পৃথিবীর সব বড় বড় শহরগুলোতেই পাওয়া যাবে। ওপাসদায় সারা বিশ্বের ক্যাথলিক সংস্থাসমূহের মধ্যে সবচাইতে দ্রুত বর্ধনশীল এবং আর্থিকভাবে সুসংহত সংগঠন। দুর্ভাগ্যবশত আরিঙ্গারোসা বুঝতে শিখেছিলেন যে ধর্মীয় সিনিসিজমের এই যুগে ওপাসদের ক্রমবর্ধমান সম্পদ এবং ক্ষমতা বৃদ্ধি সম্পর্কে সন্দেহকে চুম্বকের মতোই টানবে। অনেক লোক উপাসদায়কে মস্তিষ্ক ধোলাইয়ের কারখানা বলে থাকে। সাংবাদিকরা প্রায়শই এমন চ্যালেঞ্জ করে থাকে। অনেকে আপনাদেরকে অতি রক্ষণশীল একটি খ্রিস্টীয় গুপ্ত সমাজ বলে অভিহিত করে থাকে। আপনারা আসলে কোনটা? উপাসদায় এসব কোনোটাই না। বিশপ খুব ধৈর্য সহকারে জবাব দিতেন, এটি একটি ক্যাথলিক চার্চ। আমরা এমন একটি ক্যাথলিক সংগঠন যারা সত্যিকারের ক্যাথলিক বিশ্বাস নিজেদের দৈনন্দিন জীবনাচরণে পালন করার জন্য অগ্রাধিকার দিয়ে থাকি। ঈশ্বরের কর্ম করার জন্য কি কুমার থাকার বা কৌমার্য ব্রত পালন করার সত্যি কোনো দরকার আছে? নিজের শরীরকে কষ্ট দেয়া এবং সিলিসের মাধ্যমে তীব্র যন্ত্রণা পাওয়ার কি সঙ্গত কোনো কারণ আছে?
আপনারা শুধুমাত্র উপাসদার ক্ষুদ্র একটা অংশের বর্ণনা দিলেন। আরিঙ্গারোসা বলেছিলেন, আমাদের এখানে অনেক ধরনের অংশগ্রহণ রয়েছে। হাজার হাজার উপাসদার সদস্য বিবাহিত, তাদের পরিবার আছে এবং তারা নিজেদের সমাজে ঈশ্বরের কর্ম সম্পাদন করে থাকে। অন্যরা আমাদের আবাসিক স্থানগুলোতে আধ্যাত্মবাদের জীবন বেছে নিয়েছে। এসব তাদের ব্যক্তিগত পছন্দ অপছন্দ, কিন্তু উপাসদার সবাই একই উদ্দেশ্য পোষণ করে থাকে, ঈশ্বরের কর্মের মাধ্যমে বিশ্বের আরও বেশি মঙ্গল সাধনা করা। নিশ্চিতভাবেই এটি একটি প্রশংসনীয় প্রচেষ্টা। প্রচার মাধ্যম সবসময়ই কেলেঙ্কারির উপরই বেশি গুরুত্ব দেয়, আর উপাসদায়েরও অন্য সব বৃহৎ সংগঠনের মতোই নিজেদের ভেতরে কিছু বিপদগামী সদস্য রয়েছে, যাদের জন্য সংগঠনের সব সদস্যই বদনামের ভাগিদার হয়। 2 মাস আগে উপাসদার মিড ওয়েস্টার্ন ইউনিভার্সিটির একটি দল নতুন যোগ দেওয়া সদস্যদেরকে দীক্ষিত করার জন্য এবং ধর্মীয় অনুভূতির আধ্যাত্মিক অভিজ্ঞতা লাভের আশায় মাদক সেবনরত অবস্থায় হাতে নাতে ধরা পড়ে যায়। আরেকজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র কাঁটাতারের সিলিস বেল্টটা নিয়ম অনুযায়ী দিনে 2 ঘন্টা ব্যবহার না করে বেশি সময় ব্যবহার করে মারাত্মক ইনফেকশনের শিকার হয়ে প্রায় মরতে বসেছিল। খুব বেশি দিন আগের কথা নয়। বোস্টনের এক মোহগ্রস্ত তরুণ ব্যাংকার তার নিজের সমস্ত ধন সম্পত্তি উপাসদায়ের নামে লিখে দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিল। বিপদগামী ভেড়া, আরিঙ্গারোসা ভাবলেন, তাদের জন্য তার হৃদয়ে কোনো সহানুভূতি নেই। সন্দেহাতীতভাবেই সবচাইতে বিব্রতকর ব্যাপার ছিল বহুল আলোচিত এবং ব্যাপক প্রচারণা পাওয়া এফবিআইয়ের গুপ্তচর রবার্ট হানসেনের মামলাটি। সে ছিল উপাসদায়ের খুব নাম করা একজন সদস্য। দেখা গেল সে আসলে যৌন বিকৃত ব্যক্তি, যে নিজের শোবার ঘরে একটা ক্যামেরা লুকিয়ে রেখে দিত, যাতে তার বন্ধুবান্ধবরা তার বউয়ের সাথে যৌন কর্মের দৃশ্য দেখতে পারে। একজন আত্মোৎসর্গকৃত ক্যাথলিকের জন্য সময়টা সত্যিই কঠিন। বিচারক মামলা চলাকালীন সময়ে মন্তব্যটি করেছিলেন, দুঃখজনক ব্যাপার হলো এসব ঘটনা নতুন একটি পর্যবেক্ষণ দল, যাদের নাম দি উপাসদায় অ্যাওয়ারনেস নেটওয়ার্ক ODAN গঠনে সাহায্য করল। দলটির জনপ্রিয় ওয়েবসাইট www.odan.org উপাসদায়ের সাবেক সদস্যদের কাহিনী সম্প্রচার করতে শুরু করে, যেন কেউই বিপজ্জনক সংগঠনে যোগ না দেয়। প্রচার মাধ্যমগুলো এরপর থেকে উপাসদায়কে ঈশ্বরের মাফিয়া এবং যিশুর পূজারী বলে অভিহিত করতে থাকে। আমরা যা বুঝি না সেটাকে ভয় পাই, আরিঙ্গারোসা ভাবলেন। তার আক্ষেপ, এইসব সমালোচক যদি জানত কত লোককে উপাসদায় নতুন জীবন দিয়েছে। দলটি ভ্যাটিকানের পুরোপুরি সমর্থন এবং আশীর্বাদ পুষ্ট। উপাসদায় স্বয়ং পোপেরই একটি মনোনীত সংস্থা। সাম্প্রতিককালে উপাসদায় প্রচার মাধ্যমের চেয়েও বেশি শক্তিশালী একটি শক্তির হুমকির সম্মুখীন হয়েছে, একটি আচমকা শত্রুতা যা আরিঙ্গারোসা কোনোভাবেই লুকাতে পারেন না। 5 মাস আগে ক্ষমতার ভরকেন্দ্রটি ঝাঁকুনি খেয়েছিল, আর আরিঙ্গারোসা এখনও সেই আঘাতটি সামলে উঠতে পারেননি। তারা জানে না তারা কোন যুদ্ধ শুরু করেছে, আরিঙ্গারোসা মনে মনে বললেন। বিমানের জানলা দিয়ে তিনি নিচের অন্ধকার সমুদ্রের দিকে তাকালেন। তখনই তার চোখ জানলার কাছে প্রতিফলিত হওয়া নিজের মুখের দিকে আটকে গেল। কালচে এবং পরিশ্রান্ত, লম্বা বাঁকানো নাক আধিপত্য করছে সেখানে। তরুণ মিশনারি হিসেবে স্পেনে থাকার সময় নাকটা একটা ঘুষিতে চূর্ণ বিচূর্ণ হয়েছিল। সেই চিহ্নটা এখনও রয়ে গেছে তার শরীরে। আরিঙ্গারোসা আত্মার বিশ্বের মানুষ, রক্তমাংসের নয়। পর্তুগালের উপকূল দিয়ে জেট প্লেনটা অতিক্রম করতেই পকেটে রাখা সেলফোনটা কাঁপতে শুরু করল। ফোনটার রিংটোন বন্ধ করে রাখা ছিল, যদিও বিমান চলাকালীন সময়ে সেলফোন ব্যবহার করা নিষিদ্ধ। তারপরও আরিঙ্গারোসা জানেন এই কলটা তিনি ছেড়ে দিতে পারেন না। এই ফোন নাম্বারটা শুধুমাত্র একজনের কাছেই আছে, সেই লোকটা তাকে ফোন করেছে। উত্তেজিত বিশপ খুব শান্ত কণ্ঠে জবাব দিলেন, হ্যাঁ, সাইলাস কিস্টোনটার অবস্থান জানতে পেরেছে। লোকটা বলল, সেটা প্যারিসেই রয়েছে, সেন্ট সালপিস চার্চের ভেতরে। বিশপ আরিঙ্গারোসা মুচকি হাসলেন। তাহলে আমরা খুব কাছাকাছি এসে গেছি। আমরা খুব দ্রুতই সেটা নিতে পারবো, কিন্তু আমাদের দরকার আপনার সাহায্যের। অবশ্যই, বলুন আমাকে কি করতে হবে। আরিঙ্গারোসা যখন ফোনটা বন্ধ করলেন তখন তার হৃৎপিণ্ড লাফাচ্ছে। তিনি আবার বাইরের অন্ধকারের দিকে তাকালেন। যা ঘটেছে তাতে তার দারুণ এক সুখকর অনুভূতি হতে লাগল। 500 মাইল দূরে সাইলাস নামের ধবল লোকটি একটা ছোট্ট পানির বেসিনের সামনে দাঁড়িয়ে আছে। সে তার পিঠের রক্ত পরিষ্কার করছে
আর পানিতে লাল রক্তটা দেখতে কীরকম হয় সেটা পরখ করে দেখছে। আমাকে শুদ্ধ করো, আমি শুদ্ধ হব। সে বাইবেলের একটা প্রার্থনা সঙ্গীত আওড়ালো, আমাকে সাফ করো, আমি তুষারের চেয়েও বেশি সাদা হব। সাইলাসের এমন এক অনুভূতি হচ্ছে যা তার আগে কখনো হয়নি। এটা বিদ্যুতায়িত এবং বিস্ময়কর, দুটোই মনে হচ্ছে তার কাছে। বিগত 10 বছর ধরে দ্য ওয়ে অনুসরণ করে আসছে, নিজেকে পাপ থেকে পরিষ্কৃত করা, নিজের জীবনকে পুনর্নির্মাণ করা আর অতীতের সহিংসতা মুছে ফেলা। আজ রাতে এসব কিছু আবার ফিরে এসেছে তার মধ্যে। সে খুব অবাক হলো এই ভেবে যে কত দ্রুত তার অতীত আবার উঠে আসছে। সেটা কাজ করবার জন্য বেশ উপযোগী হবে। যিশুর বার্তা হলো শান্তির, অহিংসার, ভালোবাসার। শুরুতে এইসব কথাই সাইলাস শিখেছিল, সেসব কথা সে হৃদয়ে ধারণ করে আছে। আর এইসব যিশুর শত্রুরা ধ্বংস করার হুমকি দিচ্ছে। যারা ঈশ্বরকে শক্তির হুমকি দেয় তারা শক্তির মুখোমুখি হবে, অনড় এবং প্রচণ্ড দ্রুততার সাথে। 2000 বছর ধরে খ্রিস্টীয় সৈনিকরা তাদের বিরুদ্ধে লড়াই করে আসছে, যারা তাদের বিশ্বাসকে ধ্বংস করতে চায়। আজ রাতে সাইলাস একটা যুদ্ধের ডাক দিয়েছে। নিজের ক্ষত শুকিয়ে সে তার গোড়ালি সমান লম্বা আলখেল্লাটা পরে নিল। সেটা একরঙা উলের তৈরি, তার গায়ের এবং চুলের রঙের সাথে মিলিয়ে সাদা রঙের। কোমরের দড়িটা শক্ত করে বেঁধে নিয়ে সে তার মাথাটা ঢাকনা দিয়ে ঢেকে দিল। চাকাটা ঘুরছে। নিরাপত্তা দরজার নিচে চাপা খেয়ে ল্যাংডং গ্র্যান্ড গ্যালারির ভেতরে উঠে দাঁড়ালো। একটা গভীর গিরিখাতের মুখের দিকে তাকিয়ে রইল সে। গ্যালারির দুদিকের দেয়ালই 30 ফিট উচ্চতা সম্পন্ন। অন্ধকারের মধ্যেও সেটা বোঝা যায়। লাল আলোর সার্ভিস লাইটগুলো দেয়ালের ওপরের দিকে লাগানো। সেগুলোর অতি প্রাকৃত আলোতে দ্য ভিঞ্চি, তিতিয়ান এবং কাভারাজ্জিওর দুর্লভ সংগ্রহগুলো উদ্ভাসিত হয়ে আছে। ছবিগুলো ছাদের সাথে তার লাগিয়ে ঝুলে রাখা হয়েছে। স্টিল লাইফ, ধর্মীয় দৃশ্য এবং ল্যান্ডস্কেপের সাথে সঙ্গী হয়েছে খ্যাতনামা ব্যক্তি আর রাজনীতিবিদদের ছবি। যদিও গ্র্যান্ড গ্যালারি হল লুভরের সবচাইতে বিখ্যাত ইতালীয় শিল্পকলার কক্ষ, তবে অনেক দর্শনার্থী মনে করে এখনকার সবচাইতে চিত্তাকর্ষক জিনিসটা হলো কাঠের নকশা করা ফ্লোরটা। ও কাঠের বাকলের উপর অসাধারণ জ্যামিতিক নকশার ফ্লোরটা এক ধরনের ক্ষণস্থায়ী দৃষ্টি বিভ্রম সৃষ্টি করে। দর্শনার্থীদের মধ্যে এমন অনুভূতি তৈরি করে যাতে তাদের মনে হয় তারা গ্যালারির ওপরে ভাসছে আর প্রতিটি পদক্ষেপে দৃশ্যসমূহ বদলে যাচ্ছে। জমিনের ওপর তাকাতেই ল্যাংডনের চোখ একটা অপ্রত্যাশিত জিনিসের দিকে আটকে গেল। জিনিসটা কয়েক গজ দূরে মাটিতে পড়ে আছে। সেটার চারদিক পুলিশের ফিতা দিয়ে ঘেরাও করা। সে ফসের দিকে তাকালো। এটা কি? কাপারাজ্জিয়ার ছবি মাটিতে পড়ে আছে। ফসে তার দিকে না তাকিয়ে মাথা নেড়ে সায় দিল। চিত্রকর্মটি ল্যাংডন অনুমান করল $2 মিলিয়ন বেশি দামের। আর সেটা কিনা একটা দোমড়ানো মোচড়ানো পোস্টারের মতো মাটিতে পড়ে আছে। এটা এভাবে মাটির ওপর পড়ে আছে। ফসে একটুও না নড়ে চড়ে তার দিকে চোখ বড় বড় করে তাকালো। এটা অপরাধ সংঘটিত স্থান মিস্টার ল্যাংডন। আমরা এখানকার কোনো কিছু স্পর্শ করিনি। ছবিটা কিউরেটর নিজেই দেয়াল থেকে টেনে ফেলেছেন। এভাবেই নিরাপত্তা সিস্টেমটাকে সচল করেছেন তিনি। ল্যাংডন গেটের দিকে তাকালো। কি ঘটেছিল তার একটা ছবি মনে মনে আঁকার চেষ্টা করল। কিউরেটর তার অফিসেই আক্রমণের শিকার হয়েছিল। সেখান থেকে গ্র্যান্ড গ্যালারির দিকে দৌড়ে এসেছেন আর সিকিউরিটি সিস্টেমটা সচল করেছেন দেয়াল থেকে এই ছবিটা টেনে ফেলে দিয়ে। সাথে সাথে লোহার গেটটা পড়ে সবগুলো প্রবেশপথ বন্ধ করে দিয়েছে। এই গ্যালারিতে ঢোকা এবং বের হওয়ার জন্য এটাই একমাত্র প্রবেশপথ। ল্যাংডনকে খুব দ্বিধান্বিত দেখালো। তবে তো কিউরেটর তার আক্রমণকারীকে গ্র্যান্ড গ্যালারির ভেতরে আটকে ফেলতে পেরেছিলেন। ফসে মাথা নাড়ল। সিকিউরিটি গেটটা সনিয়ে এবং তার আক্রমণকারীকে পৃথক করে রেখেছিল। খুনি গেটের বাইরে থেকে গ্রিলের ভেতর দিয়ে গুলি করেছে। যে লোহার গেটটা দিয়ে তারা এইমাত্র এখানে এসেছে, ফসে তার একটি শিকে কমলা রঙের ট্যাগের দিকে নির্দেশ করল। পিটিএস দলটি বন্দুকের গুলি লাগার জায়গাটি খুঁজে পেয়েছে। খুনি গ্রিলের ভেতর দিয়ে গুলি করেছে। জ্যাকসন নিয়ে এখানে একা একাই মৃত্যুবরণ করেছেন। ল্যাংডন সনিয়ার শরীরের ছবিটা কল্পনা করল। তারা বলছে নিজে নিজে এরকম করেছেন। ল্যাংডন তাদের সামনের বিশাল করিডোরটার দিকে তাকালো। তো ওনার মৃতদেহটা কোথায়?
ফসে তার টাই পিনটা একটু ঠিক করে নিয়ে হাঁটতে শুরু করলো। সম্ভবত আপনি জানেন, গ্র্যান্ড গ্যালারিটা অনেক দীর্ঘ। ল্যাংডন খুব ভালো করেই এটার একদম সত্যিকারের দৈর্ঘ্যের কথাটা মনে করতে পারল। সেটা প্রায় 1500 ফুট দীর্ঘ, তিনটা ওয়াশিংটন মনুমেন্টের দৈর্ঘ্যের সমান। করিডোরটির প্রশস্ততাও অবিশ্বাস্য রকমের। সেখানে খুব সহজে পাশাপাশি দুটো প্যাসেঞ্জার ট্রেন চলাচল করতে পারবে। ফসে চুপ মেরে গেল, হন হন করে করিডোরের বাম দিক দিয়ে ছুটে চলল। তার দৃষ্টি একেবারে সোজা সামনের দিকে। বিখ্যাত বিখ্যাত সব মাস্টারপিসগুলোর সামনে দিয়ে যাবার সময় কোনো ধরনের বিরতি না দিয়ে সেগুলোর দিকে না তাকিয়ে এভাবে হেঁটে যাওয়া ল্যাংডনের কাছে মনে হলো ছবিগুলোকে অসম্মান করা হচ্ছে। এরকম আলোতে কিছুই দেখতে পারবো না, সে ভাবল। এরকম স্বল্প আলো দুর্ভাগ্যজনকভাবেই তাকে স্বল্প আলোর ভ্যাটিকানের গোপন আর্কাইভের ঘটনাটার কথা স্মরণ করিয়ে দিল। সেটা আজকের রাতের মতোই রোমে তার প্রায় মরতে বসার ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ। আবার ভিক্টোরিয়ার কথা মনের পর্দায় ভেসে এলো। গত 1 মাস ধরে মেয়েটা তার স্বপ্নে অনুপস্থিত ছিল। ল্যাংডন একদমই বিশ্বাস করতে পারছিল না যে রোমের ঘটনাটি 1 বছর আগের। তার মনে হচ্ছে কয়েক যুগ আগে সেটা ঘটেছে, অন্য আরেকটি জীবনে। ভিক্টোরিয়ার সাথে তার শেষ যোগাযোগ হয়েছিল গত ডিসেম্বরে। একটা পোস্টকার্ডে এই কথা লেখা ছিল যে সে জাভা সাগরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে তার এন্টেঙ্গেলমেন্ট পদার্থবিদ্যার গবেষণার জন্য, উপগ্রহ ব্যবহার করে মান্তারস্যির সন্ধান করার মতো একটা ব্যাপারে। ল্যাংডন কখনো এমন ভ্রান্ত মোহে আচ্ছন্ন ছিল না যে ভিক্টোরিয়ার মতো একজন মেয়ে তার সাথে কলেজ ক্যাম্পাসে থেকে সুখী হবে, কিন্তু রোমে তাদের মুখোমুখি দেখা হওয়াটা তার মনে এমনভাবে গেঁথে আছে যে সে এমনটি কখনো কল্পনা করতে পারেনি। তার চিরজীবন অবিবাহিত থাকার বাসনা আর সহজ সরল স্বাধীনতা যেভাবেই হোক প্রচণ্ড একটা ঝাঁকি খেয়েছিল। একটা অপ্রত্যাশিত একাকিত্ব মনে হচ্ছে সেই জায়গাটা দখল করেছে, আর বিগত 1 বছর ধরে সেটা ক্রমাগত বেড়েই চলছে। তারা হনহন করে হাঁটতে লাগলো। এত দূর এসেও ল্যাংডন কোনো মৃতদেহ দেখতে পেল না। জ্যাকসনিয়া এত দূর পর্যন্ত এসেছিলেন? মিস্টার সোনিয়া পেটে গুলি খেয়েছিলেন। তিনি খুব ধীরে ধীরে মৃত্যুবরণ করেছেন, সম্ভবত 15 কিংবা 20 মিনিট পরে। নিশ্চিতভাবেই তিনি ছিলেন একজন শক্তিশালী ব্যক্তিত্বের মানুষ। ল্যাংডন অবাক হয়ে তাকালো। নিরাপত্তা রক্ষীদের এখানে আসতে 15 মিনিট লেগেছে? অবশ্যই না। লুভরের নিরাপত্তা রক্ষীরা অ্যালার্ম শুনে সাথে সাথে এখানে চলে এসেছিল। এসে দেখে গ্র্যান্ড গ্যালারির গেট বন্ধ। গ্রিলের ভেতর থেকে তারা করিডোরের শেষ প্রান্তের দিকে কারোর পায়ের শব্দ শুনতে পেয়েছিল, কিন্তু লোকটাকে দেখতে পায়নি। তারা চিৎকার করে ডেকেও কোনো উত্তর পায়নি। ধারণা করেছিল সেটা অপরাধী হবে। তবে তারা প্রোটোকল অনুযায়ী জুডিশিয়াল পুলিশকে ঘটনাটি জানিয়ে দেয়। আমরা 15 মিনিটের মধ্যে এখানে এসে অবস্থান নিয়ে নেই। এখানে পৌঁছেই ব্যারিকেডটা একটু তুলে দিয়ে ভেতরে ডজনখানেক অস্ত্রধারী সৈনিক পাঠিয়ে দেই। তারা গ্যালারির ভেতরে অনুপ্রবেশকারীকে তন্ন তন্ন করে খোঁজে। তারপর ভেতরে কাউকেই পাওয়া যায়নি, শুধুমাত্র হলের একটু দূরে ইঙ্গিত করল সে, তাকে ছাড়া। ল্যাংডন ফসের আঙুলের দিকে তাকালো। প্রথমে সে ভেবেছিল ফসে হলওয়ের মাঝখানে রাখা বিশাল একটা পাথরের মূর্তির দিকে ইঙ্গিত করছে। আর একটু সামনে যেতেই ল্যাংডন মূর্তিটা অতিক্রম করে দেখতে পেল 30 গজ দূরে একটা স্ট্যান্ডের উপর স্পটলাইটটা জ্বলছে। সেটার আলো অন্ধকার গ্যালারির জমিনে পড়ে একটা আলোর বৃত্ত তৈরি করেছে। আলোর বৃত্তের মাঝখানে অনেকটা মাইক্রোস্কোপের নিচে থাকা পোকামাকড়ের মতো কিউরেটরের মৃতদেহটা কাঠের নকশা করা জমিনের ওপর সম্পূর্ণ নগ্ন অবস্থায় পড়ে রয়েছে। আপনি ছবিটা দেখেছেন? ফসে বলল। তাহলে তো খুব বেশি অবাক হবার কথা নয়। মৃতদেহটার কাছে যেতেই ল্যাংডনের খুব হিমশীতল একটা অনুভূতি হলো। তার সামনে এমন অদ্ভুত ছবি ভাসছে যা সে জীবনেও দেখেনি। জ্যাকসনের বিবর্ণ মৃতদেহটা কাঠের জমিনে এমনভাবে পড়ে আছে ঠিক যেমনটি সে ছবিতে দেখেছে। ল্যাংডন তীব্র আলোর মধ্যে মৃতদেহটার সামনে দাঁড়িয়ে বিস্ময়ে ভাবতে লাগলো সনিয়া তার শেষ কয়েকটি মুহূর্ত নিজের শরীরটাকে কত অদ্ভুতভাবে না সাজিয়েছেন। সনিয়া তার বয়সের তুলনায় অসাধারণ সুস্থ আর সতেজ ছিলেন। তার শরীরের পেশিগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। তিনি তার ব্যবহার্য সব ধরনের পোশাকে খুলে সেগুলো সুন্দর করে পাশে রেখে দিয়েছেন। চিত হয়ে শুয়ে আছেন করিডোরের মাঝখানের জমিনে। নিখুঁতভাবেই ঘরের অক্ষের সমান্তরালে দেহটা রেখেছেন।
তার হাত পা ঈগল পাখির ডানার মতো ছড়িয়ে আছে, অনেকটা শিশুদের তৈরি বরফের পরীর মতো, অথবা খুব স্পষ্ট করে বললে কোনো অদৃশ্য শক্তি কর্তৃক একজন মানুষকে আঁকা হলে যেমনটি হয় সেরকম। সনিয়ার পাঁজরের হাড়ের নিচে একটা রক্তে আঁকা চিহ্ন, যেখানে বুলেটটা বিদ্ধ হয়েছিল ঠিক সেখানেই। আঘাতটার ফলে খুবই ছোট্ট একটা ক্ষতের সৃষ্টি হয়েছে, সেটা বিস্ময়করই বটে। শুধুমাত্র এক ফোঁটা কালচে রক্তের ছোট্ট একটা বৃত্ত। সনিয়ার বাম হাতের তর্জনীটাও রক্তাক্ত। নিজের রক্তকে কলমের কালি হিসেবে ব্যবহার করে আর নিজের পেটকে ক্যানভাস বানিয়ে সনিয়া ছোট্ট একটা প্রতীক এঁকেছেন, 5টা সরল রেখা দিয়ে একটা 5 কোণা তারা, পেন্টাকল। সনিয়ার নাভির মাঝখানে রক্তাক্ত তারাটা মৃতদেহটাকে এক ধরনের ভৌতিক রূপ দিয়েছে। যে ছবিটা ল্যাংডন দেখেছিল সেটাও যথেষ্ট ভীতিকর ছিল, কিন্তু এখন স্বচক্ষে দৃশ্যটা দেখে ল্যাংডনের খুব গভীর অস্বস্তিকর একটা অনুভূতি তৈরি হলো। তিনি নিজে এটা করেছেন? মিস্টার ল্যাংডন? ফসের গভীর কালো চোখ আবার তার উপর স্থির হলো। এটা একটা পেন্টাকল, ল্যাংডন বলল। তার কথাটা বিশাল ফাঁকা জায়গায় প্রতিধ্বনিত হলো। পৃথিবীর সবচাইতে প্রাচীন একটা প্রতীক। যিশুর জন্মের 4000 বছর আগেও এটা ব্যবহার করা হতো। এর মানে কি? এ ধরনের প্রশ্ন করা হলে ল্যাংডন সবসময় দ্বিধাগ্রস্ত হয়। একটা প্রতীকের মানে কি, এটা বলা মানে একটা সঙ্গীত কেমন অনুভবের সৃষ্টি করবে সেই কথা বলা। এটা এক একজনের কাছে এক এক রকম। সাদা রঙের একটা কুক্লাক্স ক্লান মুখোশের ছবি যুক্তরাষ্ট্রে ঘৃণা এবং বর্ণবাদের প্রতীক, আর সেই একই জিনিস স্পেনে ধর্মীয় বিশ্বাসের অর্থ বহন করে। এক এক জায়গায় প্রতীকের অর্থ এক এক রকম হয়ে থাকে। ল্যাংডন বলল, সাধারণ অর্থে পেন্টাকল হলো একটা প্যাগান ধর্মীয় প্রতীক। ফসে মাথা নাড়ল। শয়তানের পূজা? না, ল্যাংডন শুধরিয়ে দিল। পরক্ষণে বুঝতে পারল তার আরও পরিষ্কার করে বলা দরকার। তার শব্দ চয়ন আরও বেশি পরিষ্কার হওয়া উচিত। আজকাল প্যাগান শব্দটি শয়তান পূজার সামর্থক শব্দে পরিণত হয়েছে, একটা জনপ্রিয় ভুল ধারণা। শব্দটির মূল এসেছে ল্যাটিন শব্দ প্যাগানাস থেকে, যার অর্থ গ্রামীণ অধিবাসী। আবিধানিক অর্থে প্যাগান মানে অশিক্ষিত গ্রাম্য লোকজন, যারা প্রাচীন গ্রামীণ প্রকৃতি পূজার অনুসারী। আসলে যারা ভিলেজ মানে গ্রামে বাস করে তাদের সম্পর্কে চার্চের অনেক ভীতি ছিল। সেই গ্রামবাসী তথা ভিলেজার শব্দটি থেকেই ভিলেইন অর্থাৎ খল এই নেতিবাচক অর্থটি আরোপিত হয়েছে। পেন্টাকল, ল্যাংডন খুলে বলল, একটি প্রাক খ্রিস্টীয় প্রতীক যা প্রকৃতি পূজার সাথে সম্পর্কিত। প্রাচীনকালের মানুষেরা তাদের পৃথিবীকে 2 ভাগে বিভক্ত করে দেখত, নারী আর পুরুষ। তাদের দেবদেবীরা শক্তির ভারসাম্য রক্ষা করত, ইন এবং ইয়াং। যখন নারী এবং পুরুষ ভারসাম্যপূর্ণ থাকত পৃথিবীতে, তখন সম্প্রীতি বিরাজ করত, আর যখন তারা ভারসাম্যহীন থাকত তখন নৈরাজ্য নেমে আসত। ল্যাংডন সোনিয়ার পেটের দিকে ইঙ্গিত করল। এই পেন্টাকলটা নারীর প্রতিনিধিত্ব করে, যারা পৃথিবীর সব কিছুরই অর্ধেক। এটা ধর্মীয় ইতিহাসবিদদের ধারণা পবিত্র নারী অথবা স্বর্গীয় দেবী বলে ডাকা হয়। সনিয়া সেটা জানতেন। সনিয়া তার পেটে একটি দেবীর প্রতীক এঁকেছেন। ল্যাংডনকে স্বীকার করতেই হলো, যদি এটা খুব অদ্ভুত মনে হচ্ছে। একেবারে নির্দিষ্ট করে বলতে গেলে পেন্টাকল ভেনাসেরই প্রতীক, যৌনতা, ভালোবাসা আর সুন্দরের দেবী। ফসের নগ্ন দেহটার দিকে তাকিয়ে বিড়বিড় করতে লাগলো। প্রথম দিকে ধর্মগুলো ছিল প্রকৃতির স্বর্গীয় শৃঙ্খলার উপর ভিত্তি করে। দেবী ভেনাস এবং ভেনাস গ্রহ একই জিনিস। রাতের আকাশে দেবীর একটা অবস্থান আছে, আর এটা অনেক নামে পরিচিত। ভেনাস, পূর্বতারা, স্টার, আস্টারতে, সবগুলো শক্তিশালী নারীর প্রতিভূ, যা মাতৃদেবী পৃথিবীর সাথে সম্পর্কিত। ফসকে আরও বেশি চিন্তিত মনে হলো এবার, যেন সে প্রকৃতি পূজার ধারণাটি বেশি পছন্দ করেছিল। ল্যাংডন সিদ্ধান্ত নিল পেন্টাকল সম্পর্কিত সবচাইতে বিস্ময়কর তথ্যটি সে জানাবে না, ভেনাসের চিত্রের সত্যিকারের ঘটনাটি। একজন তরুণ জ্যোতির্বিদ্যার ছাত্র হিসেবে ল্যাংডন এই তথ্যটি জেনে অবাক হয়েছিল যে ভেনাস গ্রহ প্রতি 8 বছরে আকাশে যে অবস্থান বদল করে সেটা একটা নিখুঁত পেন্টাকলেরই আকৃতিতে। এই ঘটনাটা প্রাচীন মানুষকেও এতটা বিস্মিত করেছিল যে তারা ভেনাস এবং পেন্টাকলকে সুন্দর, নিখুঁত
এবং যৌনজ ভালোবাসার প্রতীক হিসেবে পরিণত করে ফেলল। ভেনাসের এই জাদুময়তাকে সম্মান প্রদর্শন করার জন্যেই গ্রিকরা প্রতি ৮ বছর পর পর অলিম্পিক খেলার প্রচলন করে। আজকাল খুব কম সংখ্যক লোকই বুঝতে পারবে যে বর্তমানে ৪ বছর অন্তর অন্তর অলিম্পিকটি আসলে ভেনাসের পরিক্রমার অর্ধচন্দ্র। এমনকি খুব অল্প সংখ্যক লোকে জানে অলিম্পিকের অফিসিয়াল প্রতীক হয়ে ওঠা ৫টা বৃত্ত আসলে শেষ মুহূর্তে ৫টা তারাকে বদলেই করা হয়েছে। ভেনাসের ৫টা তারাকে বদলে ৫টা বৃত্ত দিয়ে আধুনিক অলিম্পিকের সত্যিকারের চেতনা ও সম্প্রীতির একটি প্রতীক তৈরি করা হয়েছে। মিস্টার ল্যাংডন ফসে হরহর করে বলল, অবশ্যই পেন্টাকল শয়তান সম্পর্কিত। আপনাদের আমেরিকান ভৌতিক চলচ্চিত্রগুলো এটা খুব স্পষ্ট করেই দেখায়। ল্যাংডন ভুরু তুলল। ধন্যবাদ হলিউড তোমাকে। পেন্টাকল মানে ৫ মুখের তারা বর্তমানে চলচ্চিত্রে শয়তান ও সিরিয়াল খুনির প্রতীক হয়ে উঠেছে। কোনো শয়তান বা পিশাচের ঘরের দেয়ালে সাধারণত অন্যান্য পিশাচ প্রতীকের সাথে এটা আঁকা থাকে। ল্যাংডন এই প্রতীকটাকে এরকমভাবে ব্যবহার করতে দেখলে খুবই মর্মাহত হয়। পেন্টাকলের সত্যিকারের উৎস কিন্তু পুরোপুরি দেবতা সম্পর্কীয়। আমি আপনাকে আশ্বস্ত করছি, ল্যাংডন বলল, ছবিতে আপনি যাই দেখেছেন পেন্টাকলের এরকম পিশাচ প্রতীকীকরণের ব্যাপারটা ঐতিহাসিকভাবে ভুল। ১০০০ বছরেরও বেশি সময় ধরে পেন্টাকলের প্রতীকটি বিকৃত করে তুলে ধরা হচ্ছে, আর আজকের ঘটনায় এটা একেবারে রক্তপাতের মধ্যে দিয়ে করা হয়েছে। আমি নিশ্চিত হতে পারছি না। ল্যাংডন ফসের ক্রুশের দিকে তাকালো। মন স্থির করতে পারছিল না কিভাবে পরের কথাটা বলবে। চার্জ করেছে স্যার। সব প্রতীকই দ্ব্যর্থবোধক, কিন্তু পেন্টাকল খ্রিস্টীয় যুগের সূচনাতেই রোমান ক্যাথলিক চার্চ কর্তৃক পরিবর্তিত হয়ে যায়। ভ্যাটিকানের পেগান ধর্মের বিরুদ্ধে প্রচারণা এবং সেই ধর্মমত অনুসারীদের খ্রিস্ট ধর্মের দীক্ষা দেবার অংশ হিসেবে চার্চ পেগান দেবদেবীর বিরুদ্ধে একটি সর্বগ্রাসী অভিযান পরিচালনা করেছিল। সেই সূত্রে তারা স্বর্গীয় প্রতীকগুলোকে শয়তানের চিহ্ন হিসেবে আখ্যায়িত করে। বলে যান। এরকম ঘটনা ওইরকম অরাজক সময়ে খুবই সাধারণ একটি ব্যাপার। ল্যাংডন আবারও বলতে শুরু করল, একটি উদীয়মান নতুন শক্তি বিদ্যমান প্রতীকগুলো আত্মসাৎ করে নেয়, সেগুলোকে হেয় প্রতিপন্ন করে, যাতে ধীরে ধীরে সেসব জিনিসের সত্যিকারের অর্থ মুছে যায়, বিস্মৃত হয়ে যায়। প্যাগান প্রতীক এবং খ্রিস্টীয় প্রতীকের মধ্যে লড়াইয়ে প্যাগানরা হেরে যায়। পসাইডন দেবতার ত্রিশূল হয়ে ওঠে শয়তানের লাঠি, জ্ঞানী ক্রোনের লম্বা টুপিটা ডাইনির প্রতীকে, আর ভেনাসের পেন্টাকল হয়ে যায় শয়তানের চিহ্ন। ল্যাংডন একটু বিরতি দিল। দুর্ভাগ্যজনক ব্যাপার হল, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীও পেন্টাকলকে বিকৃতভাবে উপস্থাপন করেছে। এটা এখন আমাদের বেশিরভাগের কাছেই যুদ্ধের একটা প্রতীকে পরিণত হয়েছে। আমরা এটাকে আমাদের সবগুলো যুদ্ধবিমানে এঁকে রাখি আর সব জেনারেলের কাঁধে লাগিয়ে রেখেছি। ভালোবাসা এবং সৌন্দর্যের দেবীদের জন্য একটু বেশি হয়ে গেছে। মজার তো। ফসে হাত পা ছড়ানো মৃতদেহটার দিকে তাকিয়ে মাথা নেড়ে বলল, আর এই দেহটার এরকম অবস্থানের কারণ, এটার ব্যাপারে কি বলবেন? ল্যাংডন মাথা ঝাঁকালো। এই অবস্থাটা খুব সহজ করে বলতে গেলে পেন্টাকল এবং পবিত্র নারীকে ইঙ্গিত করছে। ফসের মুখভঙ্গি ছায়ায় ঠেকে গেল। ক্ষমা করবেন, বুঝতে পারছি না। অনুকরণ। প্রতীকটা অনুকরণ করা হয়েছে যাতে দেখা মাত্রই বোঝা যায়। জ্যাকসন নিজেকে পেন্টাকলের 5টি মুখের আদলে নিজের শরীরটাকে সাজিয়েছেন। যদি একটা পেন্টাকল ভালো হয় তবে 2টো পেন্টাকল অবশ্যই আরও ভালো। ফসে সোনিয়ার দেহের 5টি অংশ হাত পা মাথার দিকে ভালো করে লক্ষ্য করে আবার নিজের তৈলাক্ত চুলে আঙুল চালালো। মজার বিশ্লেষণ। সে একটু থামল। আর নগ্নতা? সে শব্দটা উচ্চারণ করার সময় একটু বিড়বিড় করল। একজন বয়স্ক মানুষের নগ্ন দেহের দিকে তাকিয়ে এ কথাটা একটু অশ্লীলই শোনালো। তিনি কেন নিজের সমস্ত জামা কাপড় খুলে ফেললেন? একেবারে মোক্ষম প্রশ্ন। ল্যাংডন ভাবল। পোলারয়েড ক্যামেরায় ছবিটা প্রথমবার দেখার পর থেকেই সে অবাক হয়ে এই কথাটি ভাবছিল। তার সবচাইতে বেশি যে ব্যাখ্যাটি গ্রহণযোগ্য বলে মনে হয়েছে সেটা হলো, নগ্ন মানুষের দেহ যৌনতার দেবী ভেনাসের প্রতিমূর্তিকে ইঙ্গিত করে। যদিও আধুনিককালে ভেনাসে স্ত্রী পুরুষ মিলন সম্পর্কিত শাব্দিক অর্থটি মুছে ফেলা হয়েছে, তারপরে শব্দজ্ঞান সম্পন্ন মানুষ একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে যে ভেনাসের উৎপত্তি হয়েছে ভিনেরিয়াল শব্দ থেকে, যার অর্থ যৌন সঙ্গম। ল্যাংডন ঠিক করল এই প্রসঙ্গটি তুলবে না।
মিস্টার ফসে, আমি নিশ্চিত করে বলতে পারবো না কেন মিস্টার সোনিয়া এই প্রতীকটা এঁকেছেন অথবা এভাবে নিজেকে উপস্থাপন করেছেন, কিন্তু আমি আপনাকে বলতে পারি সোনিয়ার মতো একজন মানুষ পেন্টাকলের প্রতীকটিকে নারী দেবীর মূর্তি হিসেবে বোঝাতে চেয়েছেন। এই প্রতীকটি এবং পবিত্র নারীর ধারণাটি শিল্পকলা বিষয়ক ইতিহাসবিদ এবং সিম্বোলজিস্টদের কাছে খুবই পরিচিত। চমৎকার। আর নিজের রক্তকে কালি হিসেবে ব্যবহার করাটা? অবশ্যই এছাড়া তার কাছে লেখার জন্য অন্য কিছু ছিল না। ফসে কিছুক্ষণ চুপ করে রইল। আসলে আমি বিশ্বাস করি তিনি লেখার জন্য রক্তের ব্যবহার করেছেন ফরেন্সিক প্রমাণের সুবিধার্থে। বুঝলাম না। তার বাম হাতের দিকে তাকিয়ে দেখুন। ল্যাংডন কিউরেটরের রসার হাতটার আঙুলের দিকে চাইল, কিন্তু কিছুই দেখতে পেল না। সে মৃতদেহটা চারপাশ দিয়ে ঘুরে দেখল, নিচু হয়ে তাকালো। অবাক হবার মতো কোনো কিছুই দেখতে পেল না। শুধু দেখতে পেল কিউরেটরের দেহের নিচে একটা মার্কার কলম চাপা পড়ে আছে। আমরা যখন এখানে আসি তখন সোনিয়া এটা হাতের মুঠোয় ধরে রেখেছিলেন। ফসে বলল, একটু সরে গিয়ে কয়েক গজ দূরে রাখা একটা পোর্টেবল টেবিলের কাছে গিয়ে তদন্ত কার্যে ব্যবহার্য কিছু যন্ত্রপাতি, তার এবং ইলেকট্রনিক যন্ত্রপাতি নাড়াচাড়া করল। আপনাকে তো আগেই বলেছি। সে বলল, আমরা কিছু স্পর্শ করিনি। আপনি কি এ ধরনের কলমের সাথে পরিচিত? ল্যাংডন হাঁটু গেড়ে বসে কলমটা আরও ভালো করে পরখ করে দেখল। স্টাইলও দনুমিয়ে নয়। সে অবাক হয়ে তাকালো। ব্ল্যাকলাইট কলম অথবা ওয়াটারমার্ক স্টাইলাস এমন এক ধরনের বিশেষ কলম, পুলিশ এবং জাদুঘরের ক্ষতিগ্রস্ত ছবি ঠিক করে যারা, তারাই কলম ব্যবহার করে থাকে জালিয়াতি ধরতে মালপত্রের গায়ে অদৃশ্য দাগ দেবার জন্যে। স্টাইলাস কলমে কালি হিসেবে ব্যবহার করা হয় অ্যালকোহল জাতীয় ফ্লুরোসেন্ট কালি, যা কেবলমাত্র ব্ল্যাকলাইটের প্রভাবেই এই কালির দাগ দৃষ্টিগোচর হয়। আজকাল জাদুঘর কর্তৃপক্ষের কর্মচারীরা এটা ব্যবহার করে থাকে প্রতিদিনকার টহলের সময় মেরামত করার জন্য বিবেচিত হওয়া ছবিকে চিহ্নিত করার কাজে। ল্যাংডন উঠে দাঁড়ালে ফসে স্পটলাইটটার কাছে গিয়ে সেটা বন্ধ করে দিলে সাথে সাথে গ্যালারিটা আচমকা অন্ধকারে ডুবে গেল। সাময়িক অন্ধকার হয়ে গেলে ল্যাংডনের মনে হলো তার ভেতরে অনিশ্চয়তার উত্থান ঘটছে। ফসে একটা বহনযোগ্য লাইট নিয়ে এলো, যেটা থেকে বেগুনি আলো ঠিকরে বের হচ্ছে। আপনি হয়তো জানেন, ফসে বলল, তার চোখে বেগুনি আলোর ঝলকানি। পুলিশ অপরাধ সংগঠিত স্থানে ব্ল্যাকলাইট ব্যবহার করে রক্ত এবং অন্যান্য ফরেন্সিক এভিডেন্স খুঁজে পেতে। সুতরাং আপনি আমাদের অবাক হবার ব্যাপারটা কল্পনা করতে পারেন। সাথে সাথেই সেই লাইটটা মৃতদেহের উপর নিক্ষেপ করল। ল্যাংডন দৃশ্যটা দেখে চমকে গেল। কাঠের ফ্লোরের উপর এই আজব দৃশ্যটার দিকে তার হৃৎপিণ্ড লাফাতে শুরু করলো। একটা হাতের লেখা জ্বলজ্বল করছে। কিউরেটরের শেষ কিছু কথা তার মৃতদেহটার পাশে লেখা আছে। সেই জ্বলজ্বল করতে থাকা লেখাটার দিকে তাকিয়ে ল্যাংডনের মনে হলো কুয়াশার যে চাঁদটা সারাটা রাত জুড়ে ছিল সেটা ক্রমশ হালকা হয়ে উঠছে। ল্যাংডন লেখাটি পড়ে ফসের দিকে তাকালো। এই লোকটা করেছে কি? ফসের চোখ কেমন সাদা দেখাচ্ছে। মশিয়ে, এই কথার উত্তর দিতেই আপনাকে এখানে ডেকে আনা হয়েছে। খুব বেশি দূরে নয়, সনিয়ার অফিসের অভ্যন্তরে লেফটেন্যান্ট কোলেত লুভর থেকে ফিরে এসে একটা অডিও কনসোল নিয়ে সনিয়ার ডেস্কে বসে কাজ করছে একটা ভুতুড়ে পরিবেশে, যেখানে কিউরেটরের ডেস্কের উপর একটা নাইটের মূর্তি রাখা আছে আর সেটা যেন তার দিকে তাকিয়ে আছে। তারপরও কোলেত খুব স্বাচ্ছন্দ্যে কাজ করে যাচ্ছে। সে তার একেজি হেডফোনটা ঠিক করে নিয়ে রেকর্ডিং সিস্টেমটা চেক করে দেখল সব কিছু ঠিক আছে। শব্দ শোনা যাচ্ছে খুবই পরিষ্কার। লো মোমেন্তো দাভারিত, সে বিড়বিড় করে বলল। মুচকি হেসে চোখ বন্ধ করে বাকি কথোপকথন শুনতে ব্যস্ত হয়ে গেল। এসব কথাবার্তা গ্র্যান্ড গ্যালারি থেকে ধারণ করে রেকর্ড করা হচ্ছে। সেন্ট সালপিচ চার্চের ভেতরেই একটি ছিমছাম আবাস রয়েছে। সেটা চার্চের 3 তলায় কোয়ার ব্যালকনির বাম দিকে অবস্থিত। পাথরের ফ্লোর আর কম সাজসজ্জা সম্পূর্ণ ঘরের এই স্যুটটা বিগত 1 দশকেরও বেশি সময় ধরে সিস্টার সান্ড্রিন বাইলের আবাস হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। পাশের কনভেন্টটি তার আগের আবাস ছিল। কেউ যদি তাকে প্রশ্ন করে তবে তিনি চার্চের ঘরটি বেশি পছন্দ করেন বলে জানান। সেখানে তিনি একটা বিছানা, টেলিফোন আর হট প্লেট নিয়ে বেশ নীরবে শান্তিপূর্ণ জীবনযাপন করেন। চার্চের কনজারভেটরিস ডি অ্যাফেয়ার্স হিসেবে
সিস্টার সান্ড্রি চার্চের সব ধরনের ধর্মীয় বহির্ভূত কার্যকলাপের জন্য দায়িত্বপ্রাপ্ত সাধারণ ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ, কর্মচারী নিযুক্ত করা ও ভাড়া করার নির্দেশনা দেয়া, পুরো বিল্ডিংয়ের নিরাপত্তার দেখাশোনা করা, বিশেষ করে চার্চ বন্ধ হবার পর এবং কমিউনের জন্য প্রয়োজনীয় মদ ও পোশাক সরবরাহ করা তার কাজের মধ্যে পড়ে। আজ রাতে তিনি নিজের ছোট্ট খাটে ঘুমিয়েছিলেন। জেগে উঠলেন টেলিফোনের ঝংকারে। ক্লান্ত পরিশ্রান্ত সিস্টার ফোনটা তুলে নিলেন। সোয়ে সান্ড্রিন, এগলিসেন সালপেজ। হ্যালো সিস্টার। লোকটা ফরাসিতে বলল। সিস্টার সান্ড্রিন উঠে বসলেন। 6টা বাজে। যদিও তিনি তার বসের কণ্ঠটা ভালো করেই চেনেন, তবু 15 বছরে কখনোই তার বস তাকে ঘুম থেকে ডেকে ওঠাননি। আপনি একজন ঘুম কাতরী লোক, যিনি মাসের পরপরই বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়েন। আমি যদি আপনাকে ঘুম থেকে উঠিয়ে থাকি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি সিস্টার, আব্বে বললেন। তার কণ্ঠটা খুব কাটা কাটা শোনাচ্ছে। আপনাকে একটা কথা বলতে হচ্ছে। এইমাত্র আমি একজন প্রভাবশালী আমেরিকান বিশপের ফোন পেয়েছি। সম্ভবত আপনি তাকে চেনেন, ম্যানুয়েল আরেঙ্গারোসা। উপাধ্যায়ের প্রধান? অবশ্যই তাকে আমি চিনি। এই চার্চের কে না তাকে চেনে? আরেঙ্গারোসার রক্ষণশীল সংগঠনটি সাম্প্রতিক বছরগুলোতে খুব দ্রুত বর্ধনশীল হচ্ছে। সংগঠনটি হঠাৎ করেই শক্তিশালী ও জনপ্রিয় হয়ে ওঠে যখন 1982 সালে পোপ জন পল দ্বিতীয় অপ্রত্যাশিতভাবে ঘোষণা দেন যে তারা হলো পোপের ব্যক্তিগত অঙ্গসংগঠন। আনুষ্ঠানিকভাবে তাদের সব ধরনের কার্যকলাপে অনুমোদন করে দেওয়া হয়। সন্দেহজনকভাবে ওই একই বছরে সম্পদশালী ধর্মীয় সংগঠনটি প্রায় $1 বিলিয়ন ভ্যাটিকানের ধর্মীয় ইনস্টিটিউটে হস্তান্তর করে, যা সর্বসাধারণের কাছে ভ্যাটিকান ব্যাংক হিসেবে পরিচিত। বিব্রতকর দেউলিয়ার হাত থেকে ব্যাংকটিকে এভাবে রক্ষা করা হয়। এর পরবর্তী পদক্ষেপটি অনেকের কাছেই প্রশ্নবিদ্ধ হয়ে দেখা দেয়। পোপ উপাধ্যায়ের প্রতিষ্ঠাতাকে সেন্ট হবার তালিকায় সবচেয়ে বেশি গুরুত্ব দেন বলে। প্রায়শই যেটা 100 বছরের দীর্ঘ একটি ব্যাপার, সেটা খুব দ্রুত কমিয়ে 20 বছরের আনুষ্ঠানিকতায় টেনে আনা হয়েছিল। সিস্টার সান্ড্রেন এটা না ভেবে পারলেন না যে রোমে উপাধ্যায়ের এত ভালো অবস্থানের ব্যাপারটি অবশ্যই সন্দেহজনক, তবে তাদের ধর্মীয় আনুগত্যের ব্যাপারে কোনো তর্ক চলে না। বিশপ আরেঙ্গারোসা আমার কাছে একটা সাহায্য চেয়েছেন, আব্বে তাকে বললেন। তার কণ্ঠটা খুবই নার্ভাস শোনা যাচ্ছে। ওনার একজন শিষ্য আজ রাতে প্যারিসে আছেন। সিস্টার সান্ড্রিন একটা অদ্ভুত অনুরোধ শুনে দোটানায় পড়ে গেলেন। আমি দুঃখিত, আপনি বলছেন উপাধ্যায়ের এই সদস্যটি আগামীকাল সকালে আসতে পারবেন না? হ্যাঁ তাই। তার প্লেন খুব সকালেই ছাড়বে। তিনি সবসময় সেন্ট সালপিস চার্চ দেখার স্বপ্ন দেখতেন। কিন্তু দেখার জন্য চার্চটা তো দিনের বেলায় বেশি আকর্ষণীয়। ছাদের কাঁচের ভেতর দিয়ে সূর্যের আলো, আলো আঁধারির ছায়া, ওগুলোই তো চার্চের অনন্য বৈশিষ্ট্য। সিস্টার, আমি আপনার সাথে একমত। তারপরও আমি আপনাকে ব্যক্তিগতভাবে অনুরোধ করছি, ওনাকে আজ রাতে চার্চে প্রবেশ করার অনুমতি দিন। তিনি আপনার এখানে ঠিক 1টা বাজে, তার মানে 20 মিনিটের মধ্যে। সিস্টার সান্ড্রিনের চোখ কপালে উঠল। অবশ্যই, এটা আমার জন্য খুবই আনন্দের ব্যাপার। আব্বে তাকে ধন্যবাদ জানিয়ে ফোনটা রেখে দিলেন। হতভম্ব হয়ে সিস্টার সান্ড্রিন নিজের উষ্ণ খাটে কিছুক্ষণ বসে থেকে ঘুম ঘুম ভাবটা কাটাবার চেষ্টা করলেন। তার 65 বছরের শরীরটা খুব দ্রুত ঘুম থেকে জেগে উঠতে পারে না। যদিও আজ রাতের ফোনটা তাকে জেগে তুলেছে, তার সম্বিত ফিরেছিল খুব দ্রুত। উপাধ্যায় সবসময় তাকে অস্বস্তিতে ফেলে দেয়। তাদের শরীরে কষ্ট দেওয়ার অনুশীলনটা বাদ দিলেও নারীদের সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি খুবই আগ্রাসী। তিনি এটা জেনে খুবই মর্মাহত হয়েছিলেন যে ওখানকার মেয়ে সদস্যদের জোর করে কোনো রকম পারিশ্রমিক ছাড়াই পুরুষ সদস্যদের বাসস্থান পরিষ্কার করানো হয়। মেয়েরা শক্ত খসখসে কাঠের পাটাতনে ঘুমায়, আর পুরুষেরা ঘুমায় নরম ম্যাটে। মেয়েদেরকে শারীরিক কষ্টের অনুশীলনে একটু বাড়তি কিছু করানো হয়, এবং সেটা করানো হয় জোর করে। এসবই করানো হয় আদি পাপের শাস্তি ভোগের জন্য। মনে হয় ইভের আপেল খাওয়াটা নারী জাতির জন্য এক পরলৌকিক শাস্তি। দুঃখের বিষয় হলো, যেখানে বেশিরভাগ ক্যাথলিক চার্চ নারীদের বিষয়ে সঠিক পথে এগোচ্ছে, নারীদের অধিকারকে সম্মান করছে উত্তরোত্তর, সেখানে উপাধ্যায় পুরো ব্যাপারটিকে উল্টো পথে চালানোর হুমকি দিচ্ছে। যাই হোক, সিস্টার সান্ড্রিন একটা আদেশ পেয়েছেন। আস্তে আস্তে তিনি নিজের বিছানা ছেড়ে উঠে দাঁড়ালেন। তার খালি পায়ে ঠান্ডা জমিনের শীতলতা লাগলো। ঠান্ডাটা সমস্ত শরীর জুড়ে বয়ে গেলে তার একটা অপ্রত্যাশিত অনুভূতির সৃষ্টি হলো। নারীদের সংজ্ঞা?
ঈশ্বরের একজন অনুসারী হিসেবে সিস্টার সানরিন শিখেছেন নিজের আত্মার শান্ত কণ্ঠের মধ্যেই শান্তি নিহিত থাকে। আজ রাতে সেসব কণ্ঠস্বর তাকে ঘিরে থাকা নীরব ফাঁকা চার্চের মতোই নিশ্চুপ। কাঠের ফ্লোরের জলজলে লেখাটির তীব্র আলোতে ল্যাংডনের চোখে পানি এসে গেল। জ্যাক সনিয়ার শেষ বার্তাটি বিদায়ী বার্তা হিসেবে এতটাই বেখাপ্পা যে সে এটা কল্পনা করতে পারেনি। বার্তাটি হল 13-3-2-21-1-1-8-5 ওহ ড্রেকোনিয়ান ডেভিল, ও লেম সেন্ট। যদিও ল্যাংডনের একটুও ধারণা ছিল না এটার মানে কি, তবু ফসে কেন এমন ধারণা করল যে পেন্টাকল হলো শয়তানের পূজার সাথে সংশ্লিষ্ট সেটা সে বুঝতে পারল। ও ড্রেকোনিয়ান শয়তান, সনিও শয়তানের উল্লেখ করে একটা লিখিত বক্তব্য দিয়ে গেছেন। সংখ্যাগুলো লেখার মতোই সমান কিম্ভূতকিমাকার, দেখে মনে হচ্ছে একটা সংকেতের অংশ। হ্যাঁ, ফসে বলল, আমাদের স্ক্রিপ্টোগ্রাফাররা এ নিয়ে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। আমাদের বিশ্বাস কে তাকে খুন করেছে সেটা জানার জন্য এই সংখ্যাগুলোই মূল চাবিকাঠি হবে, হয়তো কোনো ফোন নাম্বার অথবা কোনো সোশ্যাল আইডি নাম্বার। এই সংখ্যাগুলো কি আপনার কাছে কোনো প্রতীকে অর্থ বহন করে? ল্যাংডন সংখ্যাগুলোর দিকে আবারও তাকালো, বুঝতে পারল এগুলোর ঠিকমতো প্রতীকে অর্থ বের করতে হলে কমপক্ষে 1 ঘন্টা সময় লেগে যাবে। অবশ্য এই দিয়ে সনিয়া যদি কিছু বুঝিয়ে থাকেন তো। ল্যাংডনের কাছে সংখ্যাগুলো একেবারেই এলোমেলো লাগছে। সে প্রতীকী ক্রমের ব্যাপারে জ্ঞাত, যা দিয়ে কিছু বোঝা যায়, কিন্তু এখানকার সবটাই পেন্টাকল। লেখাগুলো, সংখ্যাগুলো মনে হচ্ছে মূলগত দিক থেকে একটার সাথে আরেকটার কোনো মিলই নেই। আপনি শুরুতে বলেছিলেন, ফসে বলল, সনিয়ার এখানকার কাজকর্মগুলো এক ধরনের বার্তা দেওয়ার চেষ্টা বলে মনে হচ্ছে, দেবী পূজা অথবা সেই রকম কিছু। এই বার্তাটি সেগুলোর সাথে কিভাবে খাপ খায়? ল্যাংডন জানত প্রশ্নটা শুধুই বাগাড়ম্বরপূর্ণ। এই অদ্ভুত সব জিনিস নিশ্চিতভাবে ল্যাংডনের বলা দেবী পূজার সাথে মোটেও খাপ খায় না। ও ড্রাকোনিয়ান শয়তান, ও ল্যাংড়া সাধু। ফসে বলল, এইসব লেখাজোখা দেখে মনে হচ্ছে এগুলো এক ধরনের অভিযোগ। আপনি কি একমত নন? ল্যাংডন কল্পনা করতে চেষ্টা করল গ্র্যান্ড গ্যালারির ভেতরে একা আটকে পড়া কিউরেটরের শেষ কয়েক মিনিটের সময়টার কথা। তিনি জানতেন মারা যাচ্ছেন, এটা যুক্তিপূর্ণই মনে হচ্ছে। নিজের খুনির বিরুদ্ধে অভিযোগ করাটাই খুবই স্বাভাবিক, আমারও তাই মনে হয়। আমার কাজ হলো লোকটার নাম বের করা। আপনাকে একটি প্রশ্ন করি মিস্টার ল্যাংডন, আপনার চোখে এই সংখ্যাগুলো বাদে এই বার্তাটিতে সবচেয়ে অদ্ভুত জিনিসটা কি? সবচাইতে অদ্ভুত? একজন মরতে বসা লোক নিজেকে গ্যালারির অভ্যন্তরে আটকে রাখলেন, নিজে নিজে একটা পেন্টাকল আঁকলেন এবং কাঠের ফ্লোরে একটি রহস্যময় দুর্বোধ্য কিছু আঁকিবুকি করলেন। এসবের কোনটা অদ্ভুত নয়? ড্রাকনীয় শব্দটি? সে একটু ঝুঁকি নিল। ল্যাংডন একদম নিশ্চিত ছিল যে সেটা ড্রাকোকেই নির্দেশ করে, খ্রিস্টপূর্ব 7ম শতাব্দী নিষ্ঠুর এক রাজনীতিক। ড্রাকনীয় শয়তান মনে হচ্ছে একটা অদ্ভুত শব্দের ব্যবহার। ড্রাকনীয়? ফসের কণ্ঠে এক ধরনের অধৈর্যের প্রকাশ দেখা গেল। সনিয়ার শব্দ ব্যবহার করাটা এখানে তেমন বড় কোনো বিষয় নয়। ল্যাংডন নিশ্চিত ছিল না ফসের মনে ঠিক কোন বিষয়টা ঘুরপাক খাচ্ছে। সনিয়া একজন ফরাসি, ফসে উত্তাপহীন কণ্ঠে বলল। তিনি প্যারিসে থাকতেন, তারপরও তিনি এরকম একটি বার্তা বেছে নিলেন লেখার জন্য। ইংরেজিতে? ল্যাংডন বলল, বুঝতে পারল ক্যাপ্টেনের কথার অর্থটি। ফসে মাথা নাড়ল। যথার্থই। কোনো ধারণা আছে কেন? ল্যাংডন জানত সনিয়া খুব নিখুঁত ইংরেজি বলতেন, তারপরও শেষ কথা হিসেবে লিখিত বার্তাটি লিখতে গিয়ে ইংরেজি ব্যবহার করাটা ল্যাংডন খেয়ালই করেনি। সে কাঁধ ঝাঁকাল। ফসে সোনিয়ার পেটে আঁকা পেন্টাকলের দিকে ঘুরল। শয়তানের পূজার সাথে কোনো সম্পর্ক নেই, আপনি কি এখনও নিশ্চিত? ল্যাংডন কোনো কিছুর ব্যাপারে নিশ্চিত নয়। প্রতীকী বিদ্যার লিখিত কিছু মনে হচ্ছে কাকতালীয় নয়। আমি দুঃখিত, আমি এর চেয়ে বেশি সাহায্যে আসতে পারছি না। সম্ভবত এটা আরও পরিষ্কার করে দেবে। ফসে মৃতদেহটা থেকে সরে এসে ব্ল্যাক লাইটটা আবার তুলে ধরল, আলোটা আরেকটু বাড়িয়ে নিয়ে নিক্ষেপ করল। এখন? ল্যাংডনের কাছে খুব বিস্ময়কর মনে হলো কিউরেটরের শরীরের চারপাশে একটা বৃত্ত জ্বলজ্বল করছে।
সনিয়া আরও একটা চিহ্ন এঁকেছেন, একটা বৃত্তের মধ্যে নিজেকে আবদ্ধ করেছেন। এক ঝলকেই অর্থটা খুব স্পষ্ট হয়ে উঠল। শুনছিলেন ড্যান ব্রাউনের বিখ্যাত রহস্য উপন্যাস দ্য ডা ভিঞ্চি কোড এর দ্বিতীয় পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।